নমস্কার, আমি যেও আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একেবারেই অন্যরকমভাবে প্রথমে কোনো ইন্ট্রো নেই, কিচ্ছু নেই। একেবারে সোজা অভিজ্ঞতায় যাচ্ছি। এর পেছনে ডেফিনেটলি কারণ আছে। তবে সেই কারণের দিকে যাচ্ছি না। এই মুহূর্তে কিছু ফানি ঘটনা ঘটে গেছে। শোনাবো ভয়ের অভিজ্ঞতা, কিন্তু ঘটে গেছে ফানি অভিজ্ঞতা। যাই হোক, সেই প্রসঙ্গে আমি একেবারেই যাচ্ছি না। আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং আজকে আপনাদের জন্য রয়েছে দুখানা অভিজ্ঞতা। প্রথম যে অভিজ্ঞতা শোনাবো, সেই অভিজ্ঞতা শোনানোর আগে আমি জাস্ট ছোট্ট করে একটু বলে দিই। এমন অনেক ঘটনাই শোনা যায় যারা অনেক রাতে গাড়ি চালান বা অনেক রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফেরেন। তাদের মধ্যে অনেকেই হয়তো এমন কিছু দেখেছেন বা অনুভব করেছেন যা হয়তো নর্মাল নয়। আজকের প্রথম অভিজ্ঞতাটা খানিকটা এইরকমই। আপনারা শুনলেই বুঝতে পারবেন, আমি সেদিকে যাব। তবে তার আগে যদি আপনি আপনার জীবনের কোনো রকম এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে কোথায়? আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় সোজা মেইল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস story@joe@gmail.com। আজকে যাদের অভিজ্ঞতা শোনাবো, প্রথমেই আপনাদের জন্য রয়েছে ঋত্বিকার অভিজ্ঞতা। ঋত্বিকা আগেও আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং তারপরেই আমি আপনাদের শোনাবো দেবলীনার এক্সপিরিয়েন্স, দুখানা অভিজ্ঞতা। আমি কথা না বাড়িয়ে সোজা চলে যাই ঋত্বিকার অভিজ্ঞতায়। নমস্কার, আমি ঋত্বিকা। আবার একটা নতুন অভিজ্ঞতা নিয়ে চলে এসেছি। তা অনেক দিন আগের কথা। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার একটা মাসির বিয়েতে মামা বাড়ি গেছিলাম। আমি, আমার বোন আর আমার মা। বাবা আসেনি, কারণ বাবা রিসেপশনের দিন আসবে একেবারে বাড়ি থেকে সাইকেল নিয়ে। কারণ আমার যে মাসির বিয়েটা হয়েছিল তা আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। আমার মামার বাড়ি ভগবতীপুরে। তখন গরমকাল। এবার রিসেপশন ছিল রাতে। তো আমরা সবাই সন্ধ্যে 7টার মধ্যে রেডি হয়ে যাই। ওই রাতেই বাবা রিসেপশনে এলে আমি তার সাথে বাড়ি ফিরব, কারণ তার পরের দিন আমার স্কুল টিউশন আছে। তো রিসেপশনে যাই আমি, মা, বোন, মামা আর দিদা। যথারীতি বাবাও সেখানে আসে। আমি ওখানে খাওয়া দাওয়া করে বাবার সাথে বাড়ি চলে আসি। এবার তারপর সেখান থেকে ওই রাত 3টে নাগাদ আমার মা, মামা, বোন আর দিদা তারা মামা বাড়ি ফিরবে বলে ঠিক হয়। এবার তারা একটা ওই মারুতি ভ্যান করে ফিরছিল। ওই গাড়ির মধ্যে আর কেউ ছিল না। গাড়ির মধ্যে মাঝ রাস্তায় বোন ঘুমিয়ে পড়ে। এবার এরই মধ্যে আমার মা গাড়ির জানলা দিয়ে বাইরে দেখতে পায় যে কিছুটা দূরে রাস্তার উপরে কেউ একটা দাঁড়িয়ে আছে। যে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে না যে সে ছেলে নাকি মেয়ে, তবে অনেক লম্বা। এতটাই লম্বা যে তার মাথাও দেখা যাচ্ছে না গাড়ি থেকে। হাত পাও অনেক লম্বা। গাড়ি যত সামনে এগোচ্ছে তার আকার যেন আরও বেড়ে যাচ্ছে। কেমন যেন একটা সাদা ধোঁয়ার মতো লাগছে। ওই ওই কাকতারুয়া যেরমভাবে দাঁড়িয়ে থাকে, ঠিক সেভাবেই লোকটা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। দুই ধারে বড় বড় ফাঁকা মাঠ আর মাঝ বরাবর রাস্তা। এবার যখন ওই জিনিসটা মা দূর থেকে দেখতে পাচ্ছে, তখন মামাকে মা বলে যে দূরে কিছু দেখতে পাচ্ছিস? তখন মামা বলে যে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। দিদা তখন বলে যে গরমকাল হয়তো, তাই কেউ রাস্তায় বেরিয়েছে গরমের জন্য। এবার এরপরেই যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি বলেন যে হ্যাঁ হ্যাঁ, গরম তো, তাই হয়তো হাওয়া খেতে বেরিয়েছে। এবার তারপর যখন ওই জিনিসটা সামনাসামনি একেবারে গাড়ি চলে আসে, তখন যিনি গাড়ি চালাচ্ছেন উনি বলেন যে কেউ কোনো কথা বলো না আর জানলা খুলো না। কাল সকালে একটা কথা বলবো তোমাদের। এরপর ওই জিনিসটা সামনে দিয়ে যখন গাড়িটা পাস করে, তখন সবাই দেখে যে এর উচ্চতা এত বেশি যে তাকে পুরোপুরি দেখাই যাচ্ছে না। যেন ধবধবে সাদা একটা ধোঁয়া মানুষের আকার নিয়ে দাঁড়িয়ে আছে, তবে কোনো রকম নড়াচড়া করছে না সেটা। যাই হোক, পরের দিন সকালে যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি আমার মামার বাড়িতে আসেন। আসলে তারও বাড়ি মামার বাড়ির পাশে। তো তিনি এসে মা, মামা আর দিদাকে ডেকে বলেন যে কাল রাতে কি দেখেছিলে তোমরা? তখন দিদাও বলে ওঠে, হ্যাঁ রে, ওটা কি ছিল রে? মানুষ বলে তো মনে হলো না। তখন ড্রাইভার আঙ্কেল বলেন যে ওটা সত্যি কোনো মানুষ ছিল না, অশরীরই কিছু ছিল। আমি তো এমন রাত বিরেতে কত গাড়ি চালাই, অনেক কিছুই দেখেছি। তোমরাও কাল দেখলে, কিন্তু তোমরা ভয় পাবে বলে
আমি তোমাদের বলেছিলাম যে এত গরমে হয়তো কেউ বাড়ি থেকে বেরিয়েছে হাওয়া খেতে। মা বলল, হ্যাঁ, তবে নির্দিষ্ট এক জায়গাতেই কেমন দাঁড়িয়েছিল, কোনো নড়াচড়া পর্যন্ত করেনি, আর আমাদের কোনো ক্ষতিও করেনি। রাস্তার এক পাশে একদম চুপচাপ দাঁড়িয়েছিল। আর এত লম্বা, মানুষের আকার তো এমন হয় না। তো এই গল্পটাই মা আমাকে বলেছিল এবং সেটাই আমি তোমার সাথে শেয়ার করলাম। এরকম আমার সাথে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা আছে, অন্য কোনো দিন শোনাবো। ভালো থেকো সবাই। শুনলেন ঋত্বিকার এক্সপিরিয়েন্স, এবং যেমনটা বলছিলাম যে এমন ঘটনা কিন্তু অনেক শোনা যায়। যারা অনেক রাতে বাড়ি ফেরেন কিংবা রাত্রেবেলা ড্রাইভ করতে পছন্দ করেন, অনেক ঘটনাই কিন্তু তাদের থেকেও শোনা যায়। যদি আপনার এমন কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই শেয়ার করুন। এমন কোনো এক্সপিরিয়েন্স আপনার সাথে ঘটেছে, আপনার পরিবারের কারোর সাথে ঘটেছে, প্লিজ শেয়ার করুন। কিভাবে শেয়ার করবেন আবারও বলছি, আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে কোথায়? আমার ফেসবুক পেজের ইনবক্সে, আর না হয় মেইল করতে হবে। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। যাই হোক, চলে যাব আজকে দ্বিতীয় অভিজ্ঞতায়। পাঠিয়েছেন দেবলীনা, এবং দেবলীনা যে অভিজ্ঞতাটা শেয়ার করেছেন এটা কিন্তু বেশ অদ্ভুত। কেন অদ্ভুত শুনলেই বুঝবেন। চলুন শুনিয়ে ফেলি। এটা যে সময়ের ঘটনা, তখন আমি কর্মসূত্রে অন্য স্টেটে থাকতাম। তখন আমার সবে সবে ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়েছে, আর আমি যেখানটায় থাকতাম সেই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা ছিল। ফাঁকা দেখেই আমার সেখানে বাড়ি নেওয়া, যেন অনেক ব্যস্ততার মাঝখানে একটুখানি সবুজ। এবার আমি যে বাড়িটার ব্যাপারে কথা বলছি, আমি যখন সেই বাড়িতে রেন্ট নিই, একেবারেই নতুন বাড়িটা। তারপর যখন লকডাউন হয়, আমি লকডাউনে বাড়ি চলে আসি। 10 মাস পর আমি আবার যখন ওখানে ফিরি, তখন আমার সেই ফ্ল্যাট প্রচণ্ড অপরিষ্কার ছিল। তাই সারা সন্ধে সব পরিষ্কার করে বাইরে ডিনার সেরে আমার শুতে শুতে সেদিন রাত হয়ে যায়। এবার প্রথম থেকেই আমার কেমন যেন একটু অস্বস্তি হচ্ছিল। ভাবলাম হয়তো এতদিন পর এসেছি, একা আছি, তাই এরম মনে হচ্ছে। যাই হোক, আমি ডিনার করে এসে শুয়ে পড়ি। শোবার ঘরের দরজা আমি বন্ধ করেই শুতাম। সেদিন কেমন একটা অস্বস্তি হওয়ায় আমি বাইরের ঘরের লাইটটা জ্বালিয়ে রেখে বেডরুমের দরজা বন্ধ করেই শুয়েছিলাম। আচ্ছা, আরও একটা কথা বলে রাখা ভালো, আমার ওই ফ্ল্যাটের বেসমেন্টেই আমার 2 হুইলারটা প্রায় 10 মাস ধরেই ওখানে রাখা ছিল। তো সেদিন রাতে ওই 2-2:30 নাগাদ হবে, কেমন একটা আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি যে বাড়িটার বর্ণনা দিচ্ছি, ওই বাড়িটা 4 তলা, আমি ছিলাম 3 তলায়, আর আমার পাশে একটা ফ্ল্যাট ছিল, সেখানে একটা ছোট্ট বাচ্চা আর তার মা থাকতো। তো আওয়াজ শুনে আমি উঠে বসি এবং ঘরের লাইটটা চালাই। দেখি বাইরের ঘরে মনে হচ্ছে কেউ যেন দরজার সামনে দিয়ে আসা যাওয়া করছে। ওই যেমন দরজা বন্ধ থাকলেও বাইরে যদি কেউ থাকে, সেটা দরজার ফাঁক দিয়ে অল্প অল্প বোঝা যায়, ঠিক তেমন। আমি ডাকি, কে কে ওখানে? কোনো সাড়া পাই না। বেডরুমের দরজা খুলে বেরিয়ে আসি, কিন্তু সেখানে কেউ নেই। আমি মেইন দরজা খুলেও বাইরে দেখলাম, কিন্তু সেখানেও কেউ নেই। সেদিন রাতে আর ঘুম হয়নি। পরের দিন আমি আমার 2 হুইলারটা ক্লিন করতে দিই, কিন্তু দাদা, আমার গাড়িটা অদ্ভুতভাবে পুড়ে যায়। তারপর থেকে আমার কেমন যেন ভয় করতে শুরু করে, আমি ফ্ল্যাটের মধ্যে মন্ত্র পাঠ করতে শুরু করি। তখন বাড়ির মধ্যে আর কোনো কিছু হয়নি, কিন্তু ওই ফ্ল্যাটটার বাইরে আমি রোজ ফিল করতাম যে কিছু একটা হচ্ছে। আমার খাবার টেবিলটা ছিল একেবারে জানালার পাশে, আর জানালাটা ছিল ওই করিডোরের পাশের জানালা। তো দাদা, আমি যখন ডিনার করতাম, রোজ রাতে আমার মনে হতো ঠিক ওই টেবিলের পাশের জানলা দিয়ে কেউ যেন আসছে আর যাচ্ছে। হঠাৎ করে মনে হতো যে কেউ যেন দৌড়ে পেরিয়ে গেল সেখান দিয়ে। আমার পাশের ফ্ল্যাটের বাচ্চাটা অনেক সময় খেলতো ওখানে, তো আমি ভাবলাম যে হয়তো ওই ছোটাছুটি করছে, কিন্তু না,
আমি ওরকম মনে হলেই সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে দেখেওছি কেউ নেই সেখানে। দাদা, আমি একদিন বা দুদিন না, আমি সেখানে আরো 1 বছর ছিলাম এবং আমার প্রায় রোজই এরকম মনে হতো যে কেউ এখনই সেখান দিয়ে পেরিয়ে গেল। আমার মা মাঝে মাঝে এসে আমার সাথে থাকতেন। আমি আজ কলকাতায় থাকি এবং পরে যখন মায়ের সাথে আমি এসব আলোচনা করি, আমি জানতে পারি যে আমার মাও ঠিক একই জিনিস ফিল করেছে। আমার মা কিন্তু ভূতে বিশ্বাসী নন একেবারেই, কিন্তু মাও আমার মতো একই জিনিস ফিল করেছেন যে কেউ যেন ওই করিডোর দিয়ে বারবার যাতায়াত করছে। দাদা, আমি আজও বুঝতে পারি না যে এটা কি শুধু মনের ভুল কিনা। আর যদি মনের ভুলই হয়, তাহলে দুজনেরই একই ভুল কিভাবে হতে পারে? এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। তো শুনলেন দেবলীনার এক্সপিরিয়েন্স, এবং একটা জিনিসে কিন্তু প্রশ্ন ডেফিনেটলি ওঠে। আমি যদি মেনেও নিতাম যে মনের ভুল, কিন্তু মা এবং মেয়ে দুজনেরই একই রকমভাবে মনের ভুল কি করে হতে পারে, আর যেখানে বাড়ির বাইরে করিডোরে কেউ হাঁটাহাঁটি করছে না? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানান। তা এই ছিল আজকের দুখানা এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। নিজেদের মতামত অবশ্যই শেয়ার করুন। এছাড়া আবারও বলছি, যদি আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চান, কিভাবে শেয়ার করবেন? ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে কোথায়? আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় সোজা মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। আজকের মতো আড্ডা, আজকের মতো গল্প এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন, এবং আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।